গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এখানে দাঁড়ায় আছে। সিরিয়াল ধরছি, এই পর্যন্ত আসি, পরে বলতেছে তেল নাই। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? কাটছে না জ্বালানি সংকট, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোর নিরাপত্তায় বিজিবি আতঙ্কে বাড়তি না নেয়ার আহ্বান। অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তদন্ত কমিটি গঠন, সরকার দলীয় সংসদীয় সভায় প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। সন্তানের বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, বাসের তেল শেষ হওয়ায় রেল লাইনে অপেক্ষা। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া 5 জনের দাফন সম্পন্ন, স্বজনদের আর্তনাদ। এবং নতুন সরকার শপথ নেওয়ার পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার, জেনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। কাটছে না জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহক। পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া 19টি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের এমন চিত্রই বলে দেয় জ্বালানি সংকটে দিনকে দিন বাড়ছে গ্রাহক ভোগান্তি। কটুকু দেয় দেখি, যদি ফুল দেয় ফুল নিই, বা যদি কম দেয় কমই নিতে হবে। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুল দিবে কি দিবে না। 500 টাকা দিলে আমার 7 দিনের মতো চলে যায় আমার অফিসে যাতায়াত। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো মিলছে না জ্বালানি তেল। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে আক্ষেপ। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? বাচ্চা স্কুল খোলা হচ্ছে তো, তার জন্য আমি ফার্স্ট আসছি। আসলে যে ভোগান্তিতে আছি এটা বলে বোঝানোর মতো না, আমি তো চাকরি করি। এমন বাস্তবতায় জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফিলিং স্টেশনগুলো থেকে বলা হচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। আজকে আবার তেল আসবে কোটা অনুসারে, তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো যতক্ষণ দিতে পারি বা যতক্ষণ থাকে আমরা দিব, তারপরে পাম্প বন্ধ থাকবে। এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করতে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি, এছাড়া জেলা ও উপজেলায় নিয়োগ দেবে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কে বাড়তি তেল না কেনার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে। এটি তো গভর্নমেন্ট ভাবতেছে, হয়তো বলছে না। আমরা মাঠে আছি, আমরা দেখতেছি যে আসলে বাস্তব চিত্রটা কি। যার দরকার 5 লিটারের তার ট্যাঙ্কি ফুল, প্রাইভেট কার যার দরকার 10 লিটারের ট্যাঙ্কি ফুল, এইটা হলো চাহিদা। কিন্তু এইটা কাস্টমার চাহিদা হইতে পারে না। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ অত্যন্ত বিপজ্জনক জানিয়ে এক বিবৃতিতে আতঙ্ক না ছড়িয়ে জনগণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া সরকারি ডিপো থেকে তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবেন ডিলাররা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে এর প্রভাব পড়া শুরু করেছে। এই মুহূর্তে বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়া শুরু করেছে, যার দৃষ্টান্ত এই পেট্রোল পাম্প থেকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আছি পরিবাগের মেঘনা পাম্পে, যেই পাম্পটিতে আসলে সাধারণ দিনগুলোতে এরকম লাইন না থাকলেও এই জ্বালানি সংকটের এই সময়টিতে কিন্তু আসলে দীর্ঘ লাইন গ্রাহকদের। আমরা বেশ কিছু গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা এর আগে কিন্তু আসলে বেশ কয়েকটি পাম্পে ঘুরেছেন, যেখানে আসলে তেল না পেয়ে তারা কিন্তু আসলে এই পাম্পটিতে ছুটে এসেছেন এবং এই পাম্পটির লাইনটি আসলে পরিবাগ ছাড়িয়ে শাহবাগ পর্যন্ত অনেকটা চলে গিয়েছে, এই বাইকের লাইন কিংবা গাড়ির লাইন। এবং এখানে তাও কিন্তু আসলে গ্রাহকদের চাহিদা মতো তেল কিন্তু এখানে দেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু আসলে সীমিত আকারেই কিন্তু তেল দেওয়া হচ্ছে। বিশেষ করে বাইকে
500 টাকার বেশি অর্থাৎ 5 লিটারের বেশি কিন্তু তেল দেওয়া হচ্ছে না। অন্যদিকে ছোট গাড়িতে 10 লিটার এবং বড় গাড়িতে 15 লিটারের তেল কিন্তু বেশি দেওয়া হচ্ছে না। যদি এই পাম্পটির কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের কাছে তেল মজুদ রয়েছে। যেই বক্তব্যটি আসলে সরকারের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছে যে তেলের সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে, তবুও বেশ কিছু পাম্প বন্ধ হয় এবং এই গ্রাহকদের এই দীর্ঘ লাইন বলে দিচ্ছে যে এক ধরনের অস্বাভাবিক সংকটময় পরিস্থিতির কিন্তু আসলে উদয় হয়েছে, যার দৃষ্টান্ত কিন্তু এই দীর্ঘ লাইন। এই মুহূর্তে পরিবাগের এই লাইনটি কিন্তু আসলে বিশেষ করে প্রাইভেট কারের যে লাইনটি, এটি কিন্তু পরিবাগ থেকে একদম শাহবাগ পর্যন্ত চলে গিয়েছে। এবং শুধুমাত্র এই পাম্পটি না, রাজধানীর বেশ কিছু পাম্পে আমরা ঘুরেছি যেখানে আসলে এই গ্রাহকদের এই ভোগান্তির এই দৃশ্য আসলে এখন যেন প্রতিদিনকারই রাজধানীর নিত্যদিনের দৃশ্য হয়ে উঠেছে। এই গ্রাহকদের, অর্থাৎ যারা বাইক চালান, যারা নিজের ব্যক্তিগত পরিবহন ব্যবহার করেন, তাদের এই ভোগান্তির এই দীর্ঘ লাইন কিন্তু রাজধানীর প্রত্যেকটি পাম্পে, তবু যদিও বেশ কিছু পাম্প এরই মধ্যে বন্ধ করে দিয়েছে তাদের সংকটের কারণে। তবে এখানে একটি বিষয় আসলে বলে রাখা ভালো, আতঙ্কের কারণে কিন্তু অনেকে আসলে তেল তুলছেন, প্রয়োজন নেই তবুও কিন্তু তারা ছুটে আসছেন। তাদের মধ্যে এক ধরনের ভয়, যদি এই জ্বালানি দাম বেড়ে যায় এবং সরকার যদি আসলে জ্বালানির দাম বাড়িয়ে দেয় এবং সংকট তৈরি হয়, সেই ভয় থেকে কিন্তু আসলে অনেকে এই তেল তোলা শুরু করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু অনেকের কাছে তেল থাকলেও তারা ছুটে আসছেন, তেল না থাকলে তো তারা আসছেনই বটে। এবং এই পাম্পটি সহ রাজধানীর বেশ কিছু পাম্পের কিন্তু দৃশ্য একই। তো এই ছিল এই পরিবার থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগে। রাজধানীর বাইরেও জ্বালানি তেল বিক্রির চিত্র প্রায় একই রকম। জেলা উপজেলা পর্যায়ে সংকট আরও বেশি। 3-4 পাম্প ঘুরেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। 2-1টি ফিলিং স্টেশন খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাম্পে নজরদারি রেখেছে প্রশাসন। ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। দেখে মনে হবে মোটরসাইকেলের কোনো গ্যারেজ, প্রকৃতপক্ষে জ্বালানি তেল নিতে অপেক্ষমান এইসব বাইক চালক। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। 2-1টি ফিলিং স্টেশনে খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। শনিবার ভোর থেকে তেল সংগ্রহের চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছেন। প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি চালকদেরও ভোগান্তি চরমে। তেল মজুত করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ গ্রাহকদের। পাম্প থেকে তেল শেষ হয়ে গেছে, রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা এখন পাম্প থেকে চলে যেতে তেল পাচ্ছি না, এখানে এসে দাঁড়িয়ে এখন তেল শুনছি তেল নাই, শেষ। 2.5 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, এ পর্যন্ত তেল নাই। পাম্প কর্তৃপক্ষ বলছে পেট্রোল, ডিজেল, অকটেন চাহিদার বিপরীতে কম পাচ্ছেন তারা, ফলে প্রকট হচ্ছে সংকট। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। 6টা বাজে আসছি এখানে লাইনের মধ্যে, ওরা বেলাইনে ধরে দিতেছে, এখন বলতে তেল নাই। তো এটা কি আজকে থেকে নাকি সরকার বলে দিছে আজকে থেকে নাকি স্বাভাবিক হবে? কই স্বাভাবিক তো হয় না। সব পাম্পে তেল দেওয়া যেত, তাহলে সময় কিছুটা মানুষের লাঘব হতো আর কি। 3.5 লিটার অকটেন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমি বিক্রি করতে 3 থেকে 4 দিন। এদিকে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে 4র্থ দফায় ভারতের নুমালীগড় থেকে 7,000 মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। ডিপো ও তেলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা ও বিজিবির সদস্যরা। সারা দেশে জ্বালানি তেলের 19টি ডিপো রয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছি জয়ন্তর কাছে। জয়ন্ত, সারা দেশের নেই সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবির নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সিলেটের 2টি ডিপো, পদ্মা অয়েল ডিপো এবং যমুনা অয়েল ডিপো, 2 ডিপোতেই আমরা দেখেছি বিজিবির সদস্যরা তৎপর রয়েছে। আমরা এই মুহূর্তে যমুনা অয়েল ডিপোতে আমরা রয়েছি, সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ বর্ডার গার্ড 19 বিজিবির সদস্যরা এখানে রয়েছেন। সিলেট জেলার 2টি ডিপো, পদ্মা এবং যমুনা 2 ডিপোতেই 1 প্লাটুন করে কিন্তু এখানে বিজিবির সদস্যরা রয়েছেন। দিনের বেলা 1 প্লাটুন এবং রাতের বেলা 1 প্লাটুন, এভাবেই আসলে তারা শিফট ওয়াইজে তারা আসলে কাজ করছে। মূলত জ্বালানি তেলের যে মজুত রয়েছে সেটি প্রতিরোধে এবং বিপণন শৃঙ্খলা রক্ষায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহের জন্যই বিজিবি কিন্তু এই
ডিপোগুলোতে রয়েছে। জানিয়ে রাখতে চাই, সিলেটে তেলের তেমন কোনো ঘাটতি নেই। সিলেটের প্রত্যেকটা পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গায় অক্টেনের কিছু ঘাটতি রয়েছে। তারা বলছেন যেহেতু 3 দিনে টানা ছুটি ছিল, ব্যাংক বন্ধ ছিল, এই জন্য কিছুটা ঘাটতি রয়েছে। তবে ডিপোগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে স্বাভাবিকভাবেই। কিছুক্ষণ আগে আমরা 19 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাইর আনোয়ার জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন। সিলেটের পদ্ম ও মেঘনা ডিপোতে 2 প্লাটুন বিজিবি সদস্য কয়েকদিন ধরে দায়িত্ব পালন করছেন 25শে মার্চ সকাল থেকে। এছাড়া ডিপোর নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও জোর তৎপরতা চলছে। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনে পণ্যবাহী যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান 19 বিজিবির অধিনায়ক। এর আগে জানিয়ে রাখতে চাই, সিলেটের যে সুরমা নদী আছে সেই নদীর চরে কিন্তু 3 দিন ধরে একটি কার্গো আটকা রয়েছে, নদীর চরে আটকা পড়েছে। সেখানে কিন্তু 5,44,000 ডিজেল এসেছে ঢাকা থেকে, যেটি স্টিলের নৌকা করে যমুনা অয়েলে লোড করা হচ্ছে। সেইখান থেকে গাড়ি দিয়ে নগরীর যে পাম্পগুলো আছে সেখানে আসলে সরবরাহ করা হচ্ছে। আমরা এখানে যারা ডিপো কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে আসলে তেলের কোনো ঘাটতি নেই। কিছু ঘাটতি রয়েছে অক্টেনে, সেটা আগামীকাল রবিবার এই ঘাটতিটি পূরণ হয়ে যাবে। নিয়মিতভাবেই স্বাভাবিকভাবেই সরবরাহ করা হবে। বিজিবি সদস্যরা তৎপর রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সরবরাহ নিয়ে বিপণন শৃঙ্খলা নিয়ে যাতে কোনো ধরনের কোনো ঘাটতি না হয়, এই জন্য কিন্তু বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। আমরা এই ব্যাপারে এই ডিপোতে বিজিবি মোতায়েনের আরো খবর জানতে চলে যাব খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সকাল থেকে খুলনার বিভিন্ন পাম্পগুলোতে দীর্ঘ লাইনের যে চিত্র আমরা দেখেছি, সকাল গড়িয়ে বিকেল হয়েছিল, সেই চিত্র কিন্তু আসলে একটু বদলায়নি। খুলনার বিভিন্ন পাম্পে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নগরীর পাওয়ার হাউস মোড় এলাকার একটি পেট্রোল পাম্পে আমরা রয়েছি। এই পাম্পে কিন্তু সকাল 10:30 থেকে তেল সরবরাহ শুরু হয়। এখানকার পাম্প মালিক কর্তৃপক্ষ আসলে বলেছেন যে তাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তারা আসলে খুব সামান্যই ডিপো থেকে সংগ্রহ করতে পারেন, অর্থাৎ মাত্র 2000 লিটার তাদেরকে আসলে এই তেল দেওয়া হয়েছে, যেটি দিয়ে আসলে সকাল 10:30 থেকে যে সরবরাহ শুরু হয়েছে এবং সেটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ এখন লাইনে যারা রয়েছেন তাদেরকে তেল দেওয়ার পরে এই পাম্পটি আসলে বন্ধ হয়ে যাবে। এখান থেকে আর তেল সংগ্রহ করা যাবে না বা তেল দিতে পারবেন না। আমরা পাশাপাশি যদি নগরের অন্যান্য পাম্পগুলোর কথা বলি, আমরা বেশ কয়েকটি পাম্পে আসলে ঘুরে দেখেছি। অধিকাংশ পাম্পের চিত্রই কিন্তু একই রকম। সকাল থেকে যারা আসলে তেল সরবরাহ শুরু করেছিলেন অধিকাংশ পাম্পে কিন্তু এর মধ্যে তেল দেওয়া শেষ হয়ে গেছে। অনেক পাম্পে আমরা দেখেছি আসলে তারা কিন্তু তেল না পাওয়ার কারণে, অর্থাৎ ডিপো থেকে তেল না পাওয়ার কারণে তেল আজ সারাদিন শুরু করতে পারেননি। বিভিন্ন পাম্পে আসলে বলা হচ্ছে যে রেশনিং পদ্ধতিতে ডিপো থেকে তেল দেওয়ার কারণে তারা কোনোদিন তেল সংগ্রহ করতে পারছেন, কোনোদিন পারছেন না। অর্থাৎ আবার কোনো কোনো পাম্পে কিন্তু আমরা দেখেছি পেট্রোল বা ডিজেল দেওয়া হলেও অক্টেন পাওয়া যাচ্ছে না, বা অক্টেন বা ডিজেল দেওয়া হলে পেট্রোল পাওয়া যাচ্ছে না। এমন চিত্র কিন্তু আসলে বিভিন্ন স্থানে দেখেছি এবং এই প্রতিটি পাম্পে কিন্তু আজ থেকে আমরা দেখেছি খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, তিনি আসলে বিভিন্ন পাম্পে অভিযান পরিচালনা করেছেন। কোনো পাম্পে অবৈধভাবে মজুদ রয়েছে কিনা, কোনো পাম্পে তেল থাকা সত্ত্বেও আসলে তেল নেই এমন কথা আসলে বলা হচ্ছে কিনা, পাশাপাশি কেউ অতিরিক্ত মূল্য রাখছে কিনা, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট খুলনা নগরের বিভিন্ন পাম্পে আসলে ঘুরে ঘুরে অভিযান পরিচালনা করেছেন এবং তারা আসলে বলছেন কেউ যদি এ ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটি জানিয়েছেন যে এই যে তেল নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ আসলে তেল তারা আসলে সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ মোটরসাইকেল বা প্রাইভেট কার বা অন্য অন্য জায়গার জন্য নির্ধারিত রয়েছে, সেটি আসলে তার বেশি আসলে তারা নিতে পারবেন না। এবং তাদেরকে আসলে আশ্বস্ত করা হয়েছে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, কেউ যেন অতিরিক্ত তেল সংগ্রহ না করেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জ্বালানি তেল সংগ্রহ নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং সিলেটে। সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। প্রথম বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন 10 এপ্রিলের মধ্যে এমপিদের জন্য বরাদ্দ দেওয়া হবে বাসভবন। চলছে সংস্কারের কাজ। এদিকে কাল বিকেলে শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে রোববার। এরই মধ্যে ছুটির দিনেও কর্মচঞ্চল সংসদ ভবন। বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা।
বৈঠকে সংসদের সাউন্ড ব্যবস্থা জোরদার, এমপিদের আবাসন নিশ্চিত সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদ কমিটি। পরামর্শ চাওয়া হয়েছে বিশেষজ্ঞদের। এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা অনেকদিন নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির অ্যাসপেক্ট আছে যাতে সাপোর্টেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি তা রিজলভ করার পদ্ধতি। এ সময় সংসদ সদস্যদের জন্য আবাসন নিশ্চিতের সিদ্ধান্তের কথা জানান চিফ হুইপ। 10 এপ্রিলের মধ্যে সংস্কার সহ বরাদ্দের কথা বলেন তিনি। এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়তে আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয়। 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। 12 মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে চিফ হুইপকে সভাপতি করে গঠিত হয় 11 সদস্যের সংসদ কমিটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকার দলীয় সংসদীয় সভা চলছে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সানভীর রূপল, সরাসরি যাচ্ছে তার কাছে। রূপল, সংসদের সরকার দলীয় সভা শুরু হয়েছে বিকাল 4টার দিকে এবং 5টার মধ্যেই শেষ হওয়ার কথা, যদিও এখন পর্যন্ত শেষ হয়নি সরকার দলীয় সভা। এই সভায় সংসদকে কার্যকর করার জন্য আলাপ আলোচনা হবে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টি অধ্যাদেশ নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং সরকার, আপনারা এর মধ্যে জানেন যে সকালেও যে সংসদীয় সভা হয়েছিল, সেই সংসদীয় সভায় সরকার দল এবং বিরোধী দল উভয় পক্ষই যোগ দেয় এবং আগামীকালকে ঈদের পরে বিকেলবেলা সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে এবং মুলতবি অধিবেশনটি 30 এপ্রিল পর্যন্ত চলবে। এই 133টি অধ্যাদেশের কথা যেটি বলছিলাম আলোচনা হতে পারে, সেই আলোচিত 133টি অধ্যাদেশ বিষয়ে 2 এপ্রিলের মধ্যে একটি বিশেষ কমিটি তারা একটি প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে এবং তারপরে সেটি আলাপ আলোচনার মধ্য থেকে এই সংসদে সেটিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া করা হবে। তো সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিকেই যে আলাপ আলোচনায় বেশ জমে উঠেছিল সংসদ এবং বিরতির পরেও আবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এরপরের যে রাষ্ট্রপতির আলোচনা, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা এবং অন্যান্য বিষয়গুলো, সেগুলো কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে এবং আগামীকালকে বিকেল 3টা নাগাদ সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে। এবং এর মধ্যে সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই 13 মার্চ যে সংসদ শুরু হয়, উভয় পক্ষই তাদের নিজ নিজ কার্যপরিধি বিস্তার করেছে এবং এরপরে এই সংসদের যে মূল কয়েকটি কার্যতালিকা যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই সংসদীয় কমিটির বৈঠক এবং সরকার দল এবং বিরোধী দলীয় বিশেষ বৈঠকগুলো হয়ে থাকে এবং সেই বিশেষ বৈঠকগুলো এই সংসদকে আরও কার্যকর এবং প্রাণবন্ত করতে বেশ কার্যকর ভূমিকা পালন করছে। এবং আগামীকালকে যে সংসদ অধিবেশনটি বসবে, সেই অধিবেশনটি 13 দিন বিরতির পরে হলেও 13 দিন বিরতির পরে হলেও এখন আগামীকালকে যে অধিবেশনটি হবে সেই 13টি বিশেষ অধিবেশনটি এবং মুলতবি অধিবেশন এখান থেকে শুরু হবে এবং সেই মুলতবি অধিবেশনটি 30 এপ্রিলের মধ্যে শেষ হবে। তো এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবনের সামনে থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়। চেয়ারম্যানকে স্বাগত জানাতে নয়াপল্টনে সকাল থেকেই ভিড় করছেন নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শনিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলীয় কার্যালয়ে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তাই বাড়তি আয়োজন কার্যালয় ঘিরে। নিরাপত্তা নিশ্চিতে বসানো হয় বাড়তি সিসিটিভি ক্যামেরা। কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয় ব্যারিকেড। সকাল থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, দুপুরে যোগ দেয় সেনাবাহিনীও। আর্মি আছে, ডিবি, সিআইডি, এসবি, এনএসএ সকল গোয়েন্দা সংস্থা এখানে রয়েছে। আমরা বিএনপির নেতৃবৃন্দরা এখানে আসা শুরু করেছি। সবাই মোটামুটি প্রস্তুত। স্যার যখনই আসে, এর আগের বার আসছিল একবার,
আমরা সবাই মিলে পার্টি অফিসের চারপাশে বা অফিসের যে ইয়াগুলো আছে ওগুলো মেনটেন করার চেষ্টা করি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সকাল থেকে আসতে শুরু করেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যে কার্যক্রমগুলো করতো আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারতাম না, অথচ আজকে আমরা ঠিক ভিন্ন চিত্র দেখছি। তিনি মাঝে মাঝে পার্টি অফিসে আসুক, নেতাকর্মীরা এতে প্রাণোচ্ছল থাকবে। উনি আমাদের যে দিক নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা এই দেশের জন্য কাজ করব। ওনার সাথে জনগণের এবং দলের যাতে সম্পর্ক থাকে এটাই কামনা করছি। এর আগে দেশে ফিরে দীর্ঘ প্রায় 2 দশক পর গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তারেক রহমান। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহিন, এই মুহূর্তে আমি নয়াপল্টনে অবস্থান করছি, যেখানে আসলে দীর্ঘদিন পর নেতাকর্মীদের মাঝে, বিএনপি নেতাকর্মীদের মাঝে তারা একটা উজ্জীবিত হয়েছেন, তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ দেখতে পাচ্ছি আমরা। এর কারণ হচ্ছে যে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বিএনপি চেয়ারম্যান, তিনি দলীয় কার্যালয়ে আসছেন, যেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থাৎ নির্বাচিত হওয়ার পর তিনি এই কার্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গত 29শে ডিসেম্বর তিনি দেশে ফেরার পর, অর্থাৎ 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরেছিলেন এবং 4 দিনের মাথায় এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসেছিলেন। এরপরে কিন্তু তিনি প্রায় 3 মাস হতে যাচ্ছে, কিন্তু তিনি এখানে আসেননি। এর মধ্যে নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কিন্তু তারপরে তার এখানে আসা হয়নি। তবে গতকালকে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ইচ্ছা প্রকাশ করেছেন তিনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আসবেন এবং নেতাকর্মীরা সেই আশায় তারা এখানে এসেছেন। ইতিমধ্যে দেখছেন যে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, এবং যারা নেতাকর্মী যারা রয়েছেন সাধারণ এবং তারাও কিন্তু এখানে অপেক্ষায় আছেন তাদের নেতাকে দেখার জন্য, তাদের প্রধানমন্ত্রী এবং তাদের যে দলীয় নেতা, দলীয় প্রধান, তাকে দেখার জন্য এখানে অপেক্ষায় রয়েছেন। আমরা জানতে পেরেছি যে আজকে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে 45 জন সংসদ সদস্য যারা এর ভেতরে থাকবেন এবং তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, যেখানে সংসদ সদস্যের সঙ্গে তিনি আলোচনা করবেন, বৈঠক করবেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন এবং কীভাবে সংগঠিত করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে, সেটা আমরা জানতে পেরেছি। বিশেষ করে এমপিদের সঙ্গে অর্থাৎ সংসদ সদস্যদের সঙ্গে যে নেতাকর্মীদের, দলীয় এলাকা ভিত্তিক যে স্থানীয় নেতাকর্মীদের সাথে দূরত্ব যেন না বাড়ে এবং দূরত্ব কমিয়ে এনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সাথে যেন একটি সম্পর্ক গড়ে ওঠে সংসদ সদস্য তাদের জন্য, এবং তারা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে এখানে যে সম্প্রতি যে জ্বালানি তেলের যে সংকটের বিষয়টি এসেছে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যে যারা সংসদ সদস্য যারা রয়েছেন তাদের সাথেও আলোচনা করবেন। সেই সংকট মোকাবেলায় কী ধরনের পরামর্শ তারা দিচ্ছেন, কীভাবে তারা কাজ করবেন, সেগুলো নিয়েও কিন্তু আজকে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দলীয় সংসদ সদস্যদের তারা আলোচনা করবেন। এছাড়া কিছু বিষয় এখান থেকে রয়েছে। এখানে মূলত আজকে তিনি কার্যালয়ে অফিস করতে আসছেন সন্ধ্যায় 6:30 নাগাদ, তিনি 6:30 একটি সময় দেওয়া আছে যে এই কার্যালয়ে তিনি আসবেন, এবং তারপরে বেশ কিছু বিষয় এখানে আলোচনা হবে। এছাড়া দলীয় যে কমিটি দেওয়ার বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো সেখানে আলোচনায় উঠে আসবে। বিশেষ করে মহানগর বিএনপি এবং যার যে অঙ্গ সহযোগী সংগঠন যেগুলি রয়েছে সেগুলি নতুন করে কমিটি দেওয়ার বিষয়গুলি থাকবে। যে কমিটি হবে কিনা সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। বাইরে আমরা শুনতে পাচ্ছিলাম নেতাকর্মীদের মাঝে তারা বলছিল হয়তো নতুন কমিটি হয়তো আসতে পারে। সেই সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই বিষয়গুলো নিয়ে নেতাকর্মীর সাথে আজকে এখানে আলোচনা করবেন, সেটাও কিন্তু কিছু ইঙ্গিত আমরা এখান থেকে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে আগমন উপলক্ষে যে এখানকার যে পরিস্থিতি তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না সরকার। বাহিনীটিকে স্বাধীন ও শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। বছর ধরে প্রশিক্ষণের কঠোর শৃঙ্খলা পেরিয়ে নতুন স্বপ্ন আর দীপ্ত প্রত্যয়ে দেশ সেবার শপথ, নিরাপদ ও শান্তির আগামীর বাংলাদেশ গড়তে জনসেবার ব্রত।
শনিবার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে অপরাধের বিনাশ, জনগণের আস্থা অর্জন আর দেশসেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল যেন না হয়, সেজন্য স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া 43তম বিসিএস পুলিশ ব্যাচে 80 জন প্রশিক্ষণ শুরু করেন। গত বুধবার এক প্রজ্ঞাপনে 4 জনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে বাদ পড়েন আরও 4 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে। হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের। ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করা একটি কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও পুনর্বাসন সহ সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নগর ভবন প্রাঙ্গণে আয়োজনে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আমি আশ্চর্য হয়ে যাই যে কি সব বয়ান নিয়ে লোকজন নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। ভুয়া মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা নয় তাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ম্লান করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, ভাতা বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে পরিবহনের সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসার সুযোগ সুবিধা দিতে হবে, যাদের বাড়ি নাই, যার ঘর নাই, ঘরের ব্যবস্থা করতে হবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন, চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা একবারে এসেছে, 90-এর আন্দোলন ও 24-এর অভ্যুত্থানের রাজনৈতিক অর্জনকে সম্মান করতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে মেলানো যাবে না। এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এডিস নিধনে বিশেষ মশক নিধন কর্মসূচি ক্লিন স্কুল নো মসকিউটো শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরীর 536টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, প্রায় 1 মাস স্কুল কলেজ বন্ধের পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাদের সুস্থতা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব, যাতে করে আমাদের স্কুলের ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর
যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করে সব সময় ক্লিন এবং একটা স্কুলের যে পরিবেশ বর্জ্য ব্যবস্থাপনা বলেন, মশার বিষয়ে বলেন, অন্য যে বিষয়গুলো সিটি কর্পোরেশনের করণীয় আছে আপনারা বললে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে সাথে নিয়ে এই বিষয়গুলোকে আমরা সমাধান করব। স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারতীয় হাইকমিশনারের ব্যস্ততা নতুন সরকারের মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যেন বোঝানোর চেষ্টা চলছে জনমুখী সম্পর্কে আগ্রহী দিল্লি। বিরোধী দল জামায়াতে ইসলামের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। বিশ্লেষকরা মনে করেন দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বাস্তবতায় মোড়ানো। আস্থা ফেরাতে দু দেশকেই উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থান পরবর্তী ঘটনা প্রবাহে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠেকে তলানিতে গিয়ে দিল্লিতে দূতাবাসে হামলা সহ নিষেধাজ্ঞা আসে ব্যবসা বাণিজ্যে এবং ভিসায়। তবে ভারত সবসময় বলে আসছিল নির্বাচনের পর সবকিছু নতুন করে শুরু করবে তারা। সেই তৎপরতাও দৃশ্যমান। প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয়ে যাচ্ছেন ভারতের হাইকমিশনার, সাক্ষাৎ করছেন সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে, আশ্বস্ত করার চেষ্টা করছেন আগের মতো দল নির্ভর সম্পর্কে ফিরবে না তারা। আর সেই কারণেই বিরোধী দল জামায়াত ইসলামের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। এখন তারা বলছে যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক করবে, বলছে বহুদিন ধরেও তারা বলছে, গত 1.5 বছরই আমরা শুনলাম। এখন কথা হচ্ছে সেটা ডেলিভারি কি হবে সেটা দেখা দরকার। ভারত হয়তো বুঝতে পেরেছে যে কোনো একটা পার্টিকুলার গভর্নমেন্টকে সাপোর্ট করলে এইটা ওভার টাইম একটা সাস্টেনেবল একটা সম্পর্ক হয় না। এই উইজডমকে আমি সাধুবাদ জানাই। বিশ্লেষকরা মনে করেন ভারতের সম্পর্ক অনেক সময় বিগ ব্রাদার ইমেজে আটকে যায়। জনমুখী সম্পর্ক চাইলে ভিসা, বাণিজ্যে ভারসাম্য, সীমান্ত হত্যা ও পানি বন্টনের মতো ইস্যুতে বাস্তব অগ্রগতি দেখাতে হবে তাদের। গঙ্গার পানি বন্টন চুক্তি, সেই চুক্তিটা এই বছরই শেষ হয়ে যাচ্ছে। সেই চুক্তিকে পুনর্নবায়ন করার যে একটা বিষয় এখানে থাকবে, সেই বিষয়টাতে সরকার কিভাবে কূটনৈতিক প্রয়াস চালাতে পারে সেটা একটা বিষয় রয়েছে। বিশ্লেষকরা মনে করেন দল নির্ভর সম্পর্ক কতটা বিপজ্জনক ভারত তা টের পেয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ায় ভুটান ছাড়া কারো সঙ্গে সম্পর্ক ভালো নেই দেশটির। বিএনপি সরকারের সঙ্গে ভারত আস্থার সম্পর্ক গড়বে নাকি পুরনো সংশয়ের দেয়ালে আটকে যাবে তা হয়তো সময়ই বলে দেবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় নিহতদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে এখন শোক আর স্বজন হারানোর বেদনা। ঈদে ছেলের বিয়ে শেষে ফেরার পথে বাসের তেল শেষ হওয়ায় অপেক্ষা করছিলেন রেললাইনে বসে। ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় ছেলের শাশুড়ি আর শিশু সন্তান সহ নার্গিস বেগমের। নিহত হন স্থানীয় আরও 2 জন। দেখে মনে হবে মোটরসাইকেলের কোনো গ্যারেজ, প্রকৃতপক্ষে জ্বালানি তেল নিতে অপেক্ষমান এইসব বাইক চালক। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। 2-1টি ফিলিং স্টেশনে খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। শনিবার ভোর থেকে তেল সংগ্রহের চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছেন। প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি চালকদেরও ভোগান্তি চরমে। তেল মজুত করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ গ্রাহকদের। রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা এখন পাম্প থেকে চলে যেতে তেল পাচ্ছি না, এখানে এসে দাঁড়িয়ে এখন তেল শুনছি তেল নাই, শেষ। পাম্প কর্তৃপক্ষ বলছে পেট্রোল, ডিজেল, অকটেন চাহিদার বিপরীতে কম পাচ্ছেন তারা, ফলে প্রকট হচ্ছে সংকট। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। 6টা বাজে আসছি এখানে লাইনের মধ্যে, ওরা বেলাইনে ধরে দিতেছে, এখন বলতে তেল নাই। তো এটা কি 7.5 লিটার অকটেন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমি বিক্রি করতে 3 থেকে 4 দিন। রূপগঞ্জে পরিমাণের চেয়ে তেল বেশি না দেয়ায় ব্রিটিশ আমলের সিগন্যাল পদ্ধতিতে এখনও চলে বাংলাদেশ রেলওয়ে। আধুনিকতার ছোঁয়া তো লাগেইনি, উল্টো বেশিরভাগই ম্যানুয়াল পদ্ধতিও বিকল। লেভেল ক্রসিংয়ের সিগন্যাল সিস্টেম কাজ না করায় ট্রেন চলাচলের খবরই পান না খোদ গেটম্যানরা। এতে বাড়ছে দুর্ঘটনা, হ্রাস পাচ্ছে গতি। সিগন্যাল ব্যবস্থা আধুনিকায়নের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেল প্রতিমন্ত্রী বলছেন আধুনিকায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। লেভেল ক্রসিং নিয়ে নাজমুস সালেহির 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ট্রেন আসার শব্দেই গেটম্যানদের তাড়াহুড়ো, ব্যারিকেড নামিয়ে সড়ক ট্রাফিকের মতো পতাকা নিয়ে হাতের ইশারায় পথচারী নিয়ন্ত্রণে মরিয়া তারা।
ঢাকা সিলেট মহাসড়কের মাঝে টঙ্গী নিমতলী লেভেল ক্রসিং এর নিয়মিত দৃশ্য এটি। শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল এই ক্রসিং এ, অথচ এই ক্রসিং এর একটি ব্যারিকেড, সংকেত লাইট ও শব্দযন্ত্র দীর্ঘদিন ধরে বিকল। এটা তো কাজ করতেছে না, নষ্ট হয়ে রয়েছে। এটা না পড়লে তো গাড়ি আসলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে। ট্রেন আসলে বাজে না, সম্ভবত নষ্ট। শুধু তাই নয়, সিগন্যাল পরিচালনা কক্ষে গিয়ে দেখা যায় ক্রসিং এর নির্দিষ্ট দূরত্বে ট্রেনের অবস্থান জানান দেওয়া সিগন্যাল বক্সও পুরোপুরি বিকল, কাজ করে না নিয়ন্ত্রণের ইলেকট্রিক ডিভাইসও। পাশের স্টেশন ছেড়ে আসা ট্রেনের খবর আদান প্রদানে ব্যবহৃত টেলিফোনও কাজ করে না বেশিরভাগ সময়, ফলে ট্রেন চলাচলের খবর থাকে না গেটম্যানের কাছেই। এইখান থেকে 1 কিলোমিটার দূরে একটা আছে আমাদের সিগন্যাল, ওইখান পর্যন্ত গাড়ি আসলে আমাদের এটা ট্র্যাকে উঠে, আর বেল বাজে, এইটা নষ্ট, বেল ট্র্যাক বোঝা যায় না, গাড়ি একটা আইসা পড়লে বোঝা যাবে না। সিগন্যাল নষ্ট, বেল নষ্ট, রোড সিঙ্গেল সবকিছুই নষ্ট। এখন মাঝে মাঝে টেলিফোনও নষ্ট। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত বেশিরভাগ লেভেল ক্রসিং এর করুণ দশা। দড়িপাড়া গেটের কর্মীরা বলছেন, প্রতিদিনই মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। সিগন্যালটা এবং ঘুঁটিটা অনেক সময় নষ্ট থাকে। গাড়ি সিগন্যালে উঠে গেছে, বোটে উঠে গেছে, তখন আমাদের দৌড়ায় ব্যারিয়ার ফেলতে হয়। পুরানো আমলের সিগন্যাল পদ্ধতি পরিবর্তন করে স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু আমরা রেলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি, গতি বাড়ানোর চেষ্টা করছি, সেই জায়গায় এখানে আসলে আপনার অটোমেশন আনতেই হবে। মডার্ন রেলওয়ে মানে এটাকে আমার স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় যেতে হবে। রেল সিগন্যাল আধুনিকায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানালেন রেল প্রতিমন্ত্রী। এই ব্যাপার সমীক্ষা চলছে, অনুসন্ধান চলছে যে রেল ক্রসিংগুলি কোথায় আমাদের আন্ডারপাস করতে হবে, কোথাও ওভারপাস করা যায়। সাথে সাথে এটাও আলাপ আলোচনা করেছে যে এগুলি স্বয়ংক্রিয়ভাবে করা যায় কিনা। শুধু রেল সিগন্যালই নয়, বছরের পর বছর ধরে পুরো রেল ব্যবস্থায় চলছে ধুকে ধুকে। এই লেভেল ক্রসিং এর পুরো সিগন্যাল সিস্টেম একেবারেই বিকল, ফলে ট্রেন যাওয়া আসার খবর জানতে পারেন না দায়িত্বরত গেটম্যান, আবার কাজ করে না লোহার এই ব্যারিকেডও। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রীকে পার হতে হয় মৃত্যুর ঝুঁকি নিয়েই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি পুরো দেশের রেল সিস্টেমকে আধুনিকায়ন করা না হয় তাহলে প্রতিদিনই বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যুর মিছিল। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। ফিরতি যাত্রাতেও নির্ধারিত সময়ে পূর্বাঞ্চলের ট্রেনগুলো ঢাকায় পৌঁছালেও শিডিউল বিপর্যয় দেখাতে উত্তরবঙ্গ থেকে ফিরতি যাত্রায়ও ট্রেনের ছাদে উঠতে হয়েছে অনেককে। এদিকে বাস ও লঞ্চেও ছিল ঢাকামুখী যাত্রীর চাপ। তবে সব মিলিয়ে নিরাপদে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। প্রিয়জনের সঙ্গে কাটানো ঈদ আনন্দের সুখস্মৃতি নিয়ে ইট কাঠের নগরীতে আবারও কর্মব্যস্ত মানুষের ভিড়। জীবন জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের পদচারণায় মুখর কমলাপুর রেলওয়ে স্টেশন। ফিরতি যাত্রাতেও পূর্বাঞ্চলের ট্রেনগুলো শিডিউল মেনে ঢাকায় ফিরলেও বিপর্যয় দেখা দেয় উত্তরবঙ্গের ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে চেপেও ঢাকায় ফেরেন অনেকে। এবারের ঈদের অনুভূতিটা অন্যরকম ছিল, ছেড়ে আসতে ডেফিনেটলি খুব খারাপ লাগছিল। যেসব বগিতে নর্মালি স্ট্যান্ডিং দাঁড়ানোর কথা না, সেসব জায়গাতেও দাঁড়ানোর মতো জায়গা ছিল তিল পরিমাণ। মানে যে ট্রেনটা আসার কথা 6টার সময়, সেটা আসছে আরো 1.5 ঘন্টা লেট করে। অন্যান্য স্টেশন থেকেও চেপে চেপে ট্রেনের মধ্যে যাত্রীরা উঠছে। এদিকে সড়ক পথেও ছিল ঢাকা ফেরত যাত্রীদের ভিড়। গাবতলী বাস টার্মিনালে দেখা যায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপ। রিক্সা, সিএনজি ও গণপরিবহনে উঠতে যাত্রীদের ভিড়ে গাবতলী বাস টার্মিনাল এলাকায় অনেকেই পড়েন যানজটে। সিএনজি আছে, যেটা বললাম সিন্ডিকেট ভাড়াটা বলছে এ করতেছে, উবার ডাক দিয়ে উবারও পাচ্ছি না। বিরিয়ানি বাজার এখানে প্রচুর জাম, এখানে প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা এখানে সময় লস হয়েছে। রপ্তানি বাইপেলের ওই পাশে অনেক জাম, ওইখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় কেটে গেছে। লোকজনের পরিমাণ বেশি ছিল, গাড়ি ঘোড়ায় কম ছিল আর কি। তবে লঞ্চ যাত্রায় স্বস্তি থাকলেও সদরঘাট থেকে গন্তব্যে পৌঁছাতে সিএনজি চালকদের বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জীবিকার তাগিদে তিলোত্তমা ঢাকায় ফিরে আসা মানুষের চোখে মুখে এখনো ফেলে আসা শৈশবের চেনা গ্রাম, শেকড়ের গন্ধ, বিস্তৃত নীলাকাশ আর প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকার গঠনের পর 4 দিনের সফরে এখন নিজ জেলা পাবনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 12টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারে শহরের শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন।
পরে সন্ধ্যা 7টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। 30 মার্চ সকালে সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন তিনি। একই দিন সন্ধ্যায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাসভবনে যাবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার স্থানীয় সময় দুপুর 1:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 78 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় দেশে পৌঁছাবে। সোমবার বেলা 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের। ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, তুমুল বৃষ্টির সঙ্গে পড়ল বড় বড় শিলা। তার গতি এমন যে টিনের চালাও ফুটো হয়ে গেল। তাণ্ডব চালালো কালবৈশাখীও, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার লালমনিরহাটের 5টি উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা ও অনেক কাঁচা আদাপাকা ঘরবাড়ি। ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষকরা। ঘর থাকা যায় পাথরের জন্য, বাচ্চা ধরি একটা বসি কাটাচ্ছি। ভুট্টা কাটছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। নীলফামারীর ডোমার ও জলঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের বাতাসে অনেক স্থানে জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। বহু বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে। বড় বড় পাথর পড়ছে, পড়িগুলো নাই, যারা হয়েছে থাকিবার মতন অবস্থা নাই। আমার বৃষ্টি শিলা হয়েছে, তা ঘর তো থাকাই যায় না। পঞ্চগড়েও আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে চাপা পড়ে চাকাতিবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, ঘর বাড়ি সহ গাছপালা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি একবার সব ভাঙে চুরে, আমরা দুশ্চিন্তায় আছি। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ উত্তোলনের সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 জন। তারিফ রহমান, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ঝুঁকি ও জট কমাতে একযোগে নিলামে উঠছে 378 কন্টেইনার বোঝায় কয়েকশো কোটি টাকার পণ্য। 2টি লটে 8 এপ্রিলের মধ্যে শেষ হবে নিলাম প্রক্রিয়া। পণ্য তালিকায় ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপের মতো ভারী যন্ত্রপাতি যেমন রয়েছে তেমনই রয়েছে গাড়ির পার্টস, বিটুমিন, কেমিক্যাল ও ফেব্রিক্স। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুল্ক ফাঁকি, মিথ্যে ঘোষণা এবং মামলার জটিলতায় বছরের পর বছর বন্দর থেকে আমদানিকারকরা এসব পণ্য ছাড় না করায় যেমন নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে কন্টেনার জটের। এই অবস্থায় এপ্রিলের মধ্যে এ ধরনের 378টি কন্টেনার থাকা পণ্য নিলামে বিক্রি করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম কাস্টম হাউজের মাধ্যমে চলবে এই নিলাম প্রক্রিয়া। বন্দরকে ঝুঁকিমুক্ত রাখার জন্য এবং কার্যক্রমে গতিশীলতা আনার জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। 49 লটে 180টি কন্টেনার রয়েছে কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউস হোল্ডিং আইটেম এবং গাড়ির পার্টস। 74 লটের বাকি 198টি কন্টেনার রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ এবং রাফলাইনার পেপার। কোনো ডেঞ্জারাস কার্গো বা গুডস থাকে, সেগুলোর কারণে কোনো ধরনের ঝুঁকি বা বিপদ হতে পারে।
এটা পরিহার করার জন্য আমরা সবসময় চাই যে যত দ্রুত সময় এই অকশন কন্টেনারগুলোকে যাতে অপসারণ করা সম্ভব হয়। ই-অকশন সিস্টেম চালু হয় অবশ্য বন্দরে সেটে আসার পরিবর্তে ঘরে বসেই এই নিলাম থেকে পণ্য কেনা যাবে। দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। দ্রুত ডেলিভারি দেওয়া হয়, পণ্য নষ্ট হওয়ার আগে সে চাওয়াটাই আমাদের খুব বেশি দরকার। তবে জটিলতা এড়াতে এবার নিলামে ওঠা পণ্যের কোনো ভিত্তিমূল্য বা রিজার্ভ ভ্যালু রাখা হয়নি। সর্বোচ্চ দরদাতায় পেয়ে যাবে নিলামের পণ্য। 49 লটের 180 কন্টেনারের দরপত্র 7 এপ্রিল এবং 74 লটের 198 কন্টেনারের দরপত্র খোলা হবে 7 এপ্রিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ উৎসবে চাঙ্গা পর্যটন অর্থনীতি। 21 থেকে 27 মার্চ এই 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন 6 লাখের বেশি পর্যটক। বাণিজ্য হয়েছে 600 কোটি টাকার বেশি। এই অঙ্ক দ্বিগুণ করতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। 1 মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো, ভালোই বেচা কেনা হচ্ছে। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। ভালোই একটা রেসপন্স পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। নেপালে নতুন সরকার শপথ নেওয়ার পরদিনই গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পুলিশ জানায়, গেল বছর সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। গত বছরের সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কাঠমান্ডুর বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভার শপথ নেয়ার পরের দিনই এই গ্রেফতারের ঘটনা ঘটল। সহিংসতা তদন্তে গঠিত প্যানেল এই দুজনের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে মামলা করার সুপারিশের পর এ পদক্ষেপ নেওয়া হলো। পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেয়া তরুণ বিক্ষোভকারীদের ওপর যে নৃশংস দমন-পীড়ন চালানো হয়েছিল তাতে সরাসরি জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এখন আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। যদিও ওলি এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। ওলির গ্রেফতারের ব্যাপারে নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ লিখেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার হরমুজকে ট্রাম্প প্রণালী আখ্যা দিয়ে ফের ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ হতে পারে যুদ্ধ। এর মধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। দীর্ঘ 1 মাস পূর্ণ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরির। পাল্টা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে খামেনি প্রশাসনও। স্থানীয় সময় শনিবার ভোরেও রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানের বাণিজ্যিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। শুধু ইরানি নয়, ইসরায়েলি বাহিনীর বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। পাশাপাশি ইয়েমেন থেকে ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা। এর আগে শুক্রবার রাতে ইরানের বুশেরা শহরে থাকা পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহু বাহিনী। শনিবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে চালানো হয় আক্রমণ।
চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে তেহরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। একই সঙ্গে তিনি বক্তব্যের সময় হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী আখ্যা দিয়ে তেহরানের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দেন। অন্যদিকে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মাস নয় চলমান যুদ্ধ আর কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেলের ইমেল হ্যাকের দাবি করেছে ইরান। প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে তারা। হ্যাকার গোষ্ঠীটির নাম হান্দালা হ্যাক টিম। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানায়, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন ক্যাশ প্যাটেলের নামও থাকবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এফবিআই। Political bias before the Constitution are grotesquely unfair because, again, we do not want to disrupt the accountability that we owe the American public. এবারে খেলার খবর। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সোমবার 129 জন জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসিক বেতনের অর্থ প্রকাশ না করলেও তা প্রত্যাশা অনুযায়ী হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ধাপে ধাপে মোট 500 জন ক্রীড়াবিদকে আনা হবে এই বেতন কাঠামোর মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। ক্ষমতায় আসার আগ থেকে ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার কথা জানিয়ে আসছিল বর্তমান সরকার। সেই লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী সোমবার 129 ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়ার পাশাপাশি আনা হবে বেতন ভাতার আওতায়, যার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া কার্ড। 30 মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া কার্ড প্রদান করা হবে। ইতিমধ্যে 129 জন ক্রীড়াবিদের নাম প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে আছেন সাফ ফুটসাল জয়ী দলের সদস্য, কাবাডি, ব্রিজ, কারাতে, সুইমিং সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা। ধাপে ধাপে মোট 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনবে সরকার। প্রতি 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে বেতন কাঠামোর মধ্যে থাকা ক্রীড়াবিদদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না কোনো ক্রিকেটার। ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। ক্রীড়া কার্ডের আওতায় একজন ক্রীড়াবিদ প্রতি মাসে কত টাকা পাবেন তা খোলাসা করেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী বেতন পাবেন ক্রীড়াবিদরা। ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। সিরিয়াল ধরছি এই পর্যন্ত আইছি, পরে বলতেছে তেল নাই। তেল তো ঠিকই পাম্পে দিতে আসছে, মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? কাটছে না জ্বালানি সংকট। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ। ডিপোর নিরাপত্তায় বিজিবি আতঙ্কে বাড়তি না নেয়ার আহ্বান। অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তদন্ত কমিটি গঠন। সরকার দলীয় সংসদীয় সভায় প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান। এবং পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। এ ছিল 5টার সময় সংবাদ। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। রোজা, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।